সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতীয় আকাশ যুদ্ধের ইতিহাসে এক যুগের অবসান। জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিতে কাজ করবে ওআইসি। গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ। ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল অস্ট্রেলিয়া, দূতাবাস বন্ধ। ডিপার্টমেন্ট অব ওয়্যার করতে চায় যুক্তরাষ্ট্র। এবার বিস্তারিত। দীর্ঘ ৬ দশক পর ভারতের বিমান বাহিনীতে এক ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি ঘটতে চলেছে। মূলত ৬২ বছর ধরে ভারতের আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত রুশ মিগ-21 জঙ্গি বিমানকে নিজেদের বহর থেকে বাদ দিতে যাচ্ছে দেশটির বিমান বাহিনী। গত সপ্তাহে রাজস্থানের বিকানেরের নাল বিমান ঘাঁটি থেকে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ প্রকাশ সিং এককভাবে মিগ-21 উড়িয়ে এই যুদ্ধবিমানকে প্রতীকী বিদায় জানান। আগামী ২৬ সেপ্টেম্বর চণ্ডীগড়ে আনুষ্ঠানিক অবসরের মাধ্যমে মিগ-21 অধ্যায়ের ইতি টানা হবে। জানা যায় ১৯৬৩ সালে চণ্ডীগড় থেকে মিগ-21 প্রথমবার ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হয়েছিল। একসময় বিশ্বের সবচেয়ে বেশি উৎপাদিত সুপারসনিক জেটগুলোর মধ্যে অন্যতম ছিল এটি। ৬০টিরও বেশি দেশে ব্যবহৃত হয়েছিল মিগ-21, যার উৎপাদন সংখ্যা ছিল ১১,০০০-এরও বেশি। এয়ার চিফ মার্শাল অরূপ প্রকাশ সিং জানান, ১৯৮৫ সালে তার মিগ-21 চালানোর অভিজ্ঞতা হয়। তখন তিনি তেজপুরে টাইপ 77 সংস্করণ চালাতেন। ভারতের অসংখ্য পাইলটের কাছে এই বিমান ছিল প্রথম পাঠশালা। ভারতীয় বিমান বাহিনীর হয়ে ১৯৬৫ সালের যুদ্ধ থেকে শুরু করে ১৯৭১ সালের যুদ্ধ পর্যন্ত এই বিমান বিশেষ ভূমিকা পালন করে। পরবর্তীতে কার্গিল যুদ্ধেও এই বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে যুগের পরিবর্তনে প্রযুক্তির উন্নতি হওয়ায় এখন এই মডেলের বিমান ব্যবহারে সীমাবদ্ধতা তৈরি হয়েছে। পুরনো নকশা, যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ জটিলতার কারণে মিগ-21কে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারত। এর জায়গা নিতে আসছে দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা জঙ্গি বিমান তেজস, আধুনিক রাফায়েল ও সু-30 MKI। ১৯৭১ সাল থেকে এ পর্যন্ত দুর্ঘটনায় মিগ-21 বিধ্বস্ত হয়েছে ৪০০টিরও বেশি, প্রাণ হারিয়েছে ২০০-র বেশি পাইলট ও ৫০ জন বেসামরিক নাগরিক, যার কারণে এটিকে ফ্লাইং কফিন বা উইডো মেশিন নামেও ডাকা হয়। জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করতে কাজ করবে ইসলামী সহযোগিতা সংস্থা তথা ওআইসি। সম্প্রতি এক বৈঠকের পর সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা একথা জানান। ওআইসির ওয়েবসাইটে প্রকাশিত পররাষ্ট্রমন্ত্রীদের চূড়ান্ত ঘোষণায় বলা হয়েছে, ইসরায়েলের সদস্যপদ লঙ্ঘন এবং জাতিসংঘের প্রস্তাবনাগুলোর প্রতি ধারাবাহিকভাবে অবজ্ঞার কারণে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদ সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোকে জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা আরও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে। উপরন্তু জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার জন্য প্রচেষ্টা সমন্বিত করা উচিত। ওআইসি গাজা ভূখণ্ডে সংঘাত নিরসনের জন্য শান্তি উদ্যোগ, ইসরায়েলের প্রত্যাখ্যান এবং ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে সহযোগিতা করতে অনীহার নিন্দা জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদ ইসরায়েলের একগুঁয়েমি এবং মধ্যস্থতাকারীদের তুষ্টিকরণের প্রচেষ্টার প্রতি সাড়া দিতে অস্বীকৃতির নিন্দা প্রকাশ করছে। যদিও এ ভূখণ্ডের বিরুদ্ধে আগ্রাসন শুরু হওয়ার প্রায় ২ বছর পেরিয়ে গেছে। এতে আরও বলা হয়, এটি চলমান যুদ্ধ ও অবরোধের জন্য ইসরায়েলকে সম্পূর্ণরূপে দায়ী করে, যার ফলে মানবিক বিপর্যয়, জিম্মি ও বন্দীদের চলমান আটক এবং বেসামরিক নাগরিকদের মৌলিক মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা হচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। প্রায় ২ বছর ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৬৩,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সামরিক অভিযানের ফলে দুর্ভিক্ষের মুখোমুখি এখানকার প্রায় ২০ লাখ ফিলিস্তিনি। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এছাড়াও এই ভূখণ্ডে যুদ্ধ চালানোর জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি। এদিকে গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ চলছে। ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক থাকা বাকি জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
মঙ্গলবার সকাল থেকে সারা দেশে সমাবেশ করছেন তারা। এই লক্ষ্যে গাজায় ইসরায়েলি জিম্মিদের পরিবার ও তাদের সমর্থকরা দেশব্যাপী সংগ্রাম দিবস পালনের ডাক দিয়েছেন। এই বিক্ষোভের আয়োজন করেছে হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম নামের একটি গ্রুপ, যারা অনেক দিন ধরেই জিম্মিদের মুক্তির বিষয়টিতে সরকারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলে আসছে। তেল আবিবে মার্কিন দূতাবাসের সামনে ইসরায়েলের পতাকা প্রদর্শনের মাধ্যমে এই বিক্ষোভ শুরু হয়। ইসরায়েলের প্রধান সড়ক অবরোধ করে এই বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা ইয়াকুম জংশনের কাছে কোস্টাল হাইওয়ে টায়ার জ্বালিয়ে দেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। দেশ জুড়ে মহাসড়কগুলোতে এখন গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে। যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সাহায্য করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। এরই মধ্যে সবশেষ যুদ্ধবিরতি নিয়ে প্রস্তাব তুলেছে কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা। প্রায় এক সপ্তাহ পরেও এ বিষয়ে ইসরায়েল এখনও কোনো সাড়া দেয়নি। যদিও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, তিনি সকল জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ শেষ করার জন্য অবিলম্বে আলোচনা শুরু করছেন। অস্ট্রেলিয়ায় কমপক্ষে 2টি ইহুদি বিরোধী হামলার জন্য ইরানকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযোগে ক্যানবেরায় ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। মঙ্গলবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় সংবাদ সম্মেলনে এই হামলাকে অস্ট্রেলিয়ায় সামাজিক সংহতি নষ্ট এবং বিভেদ সৃষ্টির প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী আলবানিজ। তিনি জানান, এটা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং অস্ট্রেলিয়ার সরকার দৃঢ় এবং সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে। অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করে তাকে বহিষ্কারের কথা জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, অস্ট্রেলিয়া ইরানের রাজধানী তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে এবং তাদের সব কূটনীতিককে তৃতীয় কোনো দেশে স্থানান্তরিত করেছে। এ সময় অস্ট্রেলিয়া সরকার ইরানের বিপ্লবী গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য আইন প্রণয়ন করবে বলেও জানান। অস্ট্রেলিয়ান কর্মকর্তারা জানান, গত বছর 10 অক্টোবর সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেন এবং 6 ডিসেম্বর মেলবোর্নের অ্যাডাস ইসরায়েলি সিনাগগে হামলার ঘটনা ঘটেছিল। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ইয়ং জানান, ইরানের রাষ্ট্রদূত আহমেদ সাদেগি এবং তার 3 সহকর্মীকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করা হয়েছে এবং দেশ ত্যাগের জন্য 7 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রেলিয়া এই প্রথম কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করল এবং তেহরানে অস্ট্রেলীয় রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। বর্তমানে ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের পরিবর্তে এর নামকরণ করা হতে পারে ডিপার্টমেন্ট অফ ওয়ার। সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার ইঙ্গিত দেন। তবে কংগ্রেসের অনুমোদন ছাড়া এই পরিবর্তন কার্যকর হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল গার্ড মোতায়েন প্রসঙ্গে বক্তব্য রাখেন। তিনি বর্তমান নাম নিয়ে অসন্তোষ প্রকাশ করে জানান, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স শুধু প্রতিরক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। প্রতিরক্ষা যেমন দরকার, তেমনি আক্রমণও দরকার। আগে এর নাম ছিল ডিপার্টমেন্ট অফ ওয়ার, যা আরও শক্তিশালী শোনাতো। যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধ জিতেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধও জিতেছে, সবকিছু জিতেছে। 1789 সাল থেকে 1947 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ডিপার্টমেন্ট অফ ওয়ার নামটি ব্যবহৃত হতো। এরপর জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী সামরিক কাঠামোতে বড় পরিবর্তন আনা হয়। 1949 সালে এর নাম পরিবর্তন করে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স রাখা হয় এবং প্রতিরক্ষা মন্ত্রীর পদ সৃষ্টি করা হয়। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।